হ্যালো বাচ্চারা, আজকে আমরা ফুড অ্যান্ড কালচার এই প্যাসেজটা পার্ট 1 পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1। Syed Mujtaba Ali was an acclaimed Bengali author, academic and linguist. সৈয়দ মুজতাবা আলী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, শিক্ষাবিদ ও ভাষাবিদ। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। acclaimed মানে প্রখ্যাত, প্রশংসিত, মানে যাকে সবাই চেনে, সবাই প্রেজ করে। অথর মানে লেখক। একাডেমিক মানে শিক্ষাবিদ, যিনি পড়াশোনা আর গবেষণার জগতের মানুষ, যেমন ইউনিভার্সিটির প্রফেসর। আর লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ, যিনি অনেক ভাষা জানেন এবং ভাষা নিয়ে কাজ করেন। সৈয়দ মুজতাবা আলী সত্যি অনেকগুলো ভাষা জানতেন: বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি ও আরমান সহ আরও অনেক। প্যাসেজের শুরুতেই লেখক আমাদের সঙ্গে সৈয়দ মুজতাবা আলীর পরিচয় করিয়ে দিচ্ছেন, কারণ পুরো প্যাসেজটাই তার লেখা একটা ভ্রমণ কাহিনী থেকে নেওয়া। He was a travel enthusiast and his travelogues are regarded as precious gems in our Bangla literature. তিনি ছিলেন ভ্রমণ পিপাসু, আর তার ভ্রমণ কাহিনীগুলো আমাদের বাংলা সাহিত্যের অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয়। এখন ডিটেল বুঝি। ট্রাভেল এনথুজিয়াস্ট। এনথুজিয়াস্ট মানে যে কোনো কিছু নিয়ে খুব আগ্রহী, খুব ভালোবাসে। তাহলে ট্রাভেল এনথুজিয়াস্ট মানে ভ্রমণ পিপাসু, যে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। ট্রাভেলগস মানে ভ্রমণ কাহিনী, ঘুরতে গিয়ে যা যা দেখা আর ঘটা সেগুলো নিয়ে লেখা বই। রিগার্ডেড অ্যাজ মানে বিবেচিত হয়, গণ্য করা হয়। প্রেশিয়াস মানে মূল্যবান, আর জেমস মানে রত্ন বা মণিমুক্তা। তাহলে প্রেশিয়াস জেমস মানে অমূল্য রত্ন। লিটারেচার মানে সাহিত্য, মানে ব্যাপারটা হলো তার ভ্রমণ কাহিনীগুলো বাংলা সাহিত্যে এতর মতো সম্পদ। At point of time between the two world wars, Syed Mujtaba Ali set out on a ship from India on a journey to Europe. দুই বিশ্বযুদ্ধের মাঝামাঝি কোনো এক সময়ে সৈয়দ মুজতাবা আলী জাহাজে চড়ে ভারত থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এখন দেখে দেখি। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম মানে কোনো এক সময়, এক্স্যাক্ট তারিখ বলা হচ্ছে না। বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স মানে দুই বিশ্বযুদ্ধের মাঝে, অর্থাৎ 1918 থেকে 1939 সালের মধ্যে কোনো এক সময়। সেট আউট মানে যাত্রা শুরু করা, রওনা দেওয়া। এই ফ্রেজাল ভার্বটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। অন আ শিপ মানে জাহাজে চড়ে। তখন তো প্লেন এত সহজলভ্য ছিল না, মানুষ জাহাজেই দূরের দেশে যেত। জার্নি মানে যাত্রা বা সফর। এখানে লেখক আমাদের বলে দিচ্ছেন গল্পটা কখন আর কিভাবে শুরু হলো। এবার আমরা তার সঙ্গে সঙ্গে সমুদ্রপথে ঘুরব। প্যারাগ্রাফ 2। Leaving Sri Lanka behind, he sailed across the Arabian Sea, then along the coast of Africa before reaching the Suez port. শ্রীলঙ্কা পেছনে ফেলে তিনি আরব সাগর পাড়ি দেন, তারপর আফ্রিকার উপকূল ঘেঁষে এগিয়ে অবশেষে সুয়েজ বন্দরে পৌঁছান।
এখন ছোট অংশে বুঝি। লিভিং শ্রীলঙ্কা বিহাইন্ড মানে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে, অর্থাৎ জাহাজ শ্রীলঙ্কা পার হয়ে গেছে। সেলড মানে জাহাজে করে যাওয়া। অ্যাক্রস দি আরেবিয়ান সি মানে আরব সাগরের এপার থেকে ওপার পর্যন্ত। অ্যাক্রস মানে আড়াআড়ি পার হওয়া। অ্যালং দ্য কোস্ট অফ আফ্রিকা, কোস্ট মানে উপকূল, সমুদ্রের ধারের ভূমি। অ্যালং মানে ধার ঘেঁষে, মানে জাহাজটা আফ্রিকার তীর ঘেঁষে ঘেঁষে চলছিল। বিফোর রিচিং মানে পৌঁছানোর আগে। সুয়েজ পোর্ট হল মিশরের বিখ্যাত সুয়েজ বন্দর। পোর্ট মানে বন্দর, যেখানে জাহাজ এসে থামে। চোখ বন্ধ করে ম্যাপটা কল্পনা করো। ভারত থেকে শ্রীলঙ্কা, তারপর আরব সাগর, তারপর আফ্রিকার পাশ দিয়ে মিশর। লেখক আমাদের পুরো রুটটা দেখিয়ে দিচ্ছেন। Sayyid Mujtaba Ali's time in Egypt was punctuated by a number of funny anecdotes, both about the people and the pyramids. মিশরে সৈয়দ মুজতাবা আলীর সময়টা ভরেছিল নানা মজার ঘটনায়, সেখানকার মানুষ আর পিরামিড দুটোকে ঘিরেই। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। পাংচুয়েটেড বাই, এই ফ্রেজটা একটু কঠিন, খেয়াল করো। পাংচুয়েট মানে মাঝে মাঝে কোনো কিছু দিয়ে ভরা থাকা বা বারবার বাধা পড়া, মানে তার মিশরের দিনগুলোর মাঝে মাঝেই মজার মজার ঘটনা ঘটছিল। আ নাম্বার অফ মানে বেশ কিছু, অনেকগুলো। ফানি মানে মজার। অ্যানেকডোটস মানে ছোট ছোট মজার গল্প বা ঘটনা। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। বাস্তব জীবনের ছোট ইন্টারেস্টিং ঘটনাকে অ্যানেকডোট বলে। বোথ অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড দ্য পিরামিডস মানে ঘটনাগুলো ছিল মানুষদের নিয়েও আবার পিরামিড নিয়েও। লেখক এখানে আমাদের প্রস্তুত করছেন। সামনে আমরা মিশরের মজার মজার অভিজ্ঞতার গল্প শুনব। Paragraph 3. The following excerpt is from Sayyid Mujtaba Ali's travelogue, Tales of a Voyager, Jole Dange, where he gives a charming and insightful description of Egyptian food and language. নিচের অংশটুকু সৈয়দ মুজতাবা আলীর ভ্রমণ কাহিনী, টেলস অফ আ ভয়েজার, জলে ডাঙায় থেকে নেওয়া, যেখানে তিনি মিশরীয় খাবার ও ভাষার এক মনোমুগ্ধকর ও অন্তর্দৃষ্টিপূর্ণ বর্ণনা দিয়েছেন। এখন ডিটেল বুঝি। এক্সাপ্ট মানে কোনো বই বা লেখার ছোট একটা অংশ। এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট। দ্য ফলোয়িং এক্সাপ্ট মানে নিচের যে অংশটা আসছে। ভয়েজার মানে সমুদ্রযাত্রী। ভয়েজ মানে সমুদ্রযাত্রা। আর যে সেই যাত্রা করে সে ভয়েজার। তাই টেলস অফ আ ভয়েজার মানে এক সমুদ্রযাত্রীর গল্প। বাংলায় বইটার নাম জলে ডাঙায়। চার্মিং মানে মনোমুগ্ধকর, যা মন ভরিয়ে দেয়। ইনসাইটফুল মানে অন্তর্দৃষ্টিপূর্ণ। ইনসাইট মানে গভীরভাবে বোঝার ক্ষমতা, মানে বর্ণনাটা শুধু সুন্দরই না, তাতে গভীর বোঝাপড়াও আছে। ডিসক্রিপশন মানে বর্ণনা। নাজেস আফরোজ ট্রান্সলেটেড দ্য ফলোয়িং এক্সাপ্ট। অংশটুকু ইংরেজিতে অনুবাদ করেছেন নাজেস আফরোজ। এখানে খেয়াল করো, ট্রান্সলেটেড মানে অনুবাদ করা। মূল লেখাটা ছিল বাংলায় জলে ডাঙায় বয়ে। নাজেস আফরোজ সেটা ইংরেজিতে অনুবাদ করেছেন, আর সেই ইংরেজি অংশটাই আমরা এখন পড়ব। এতক্ষণ ছিল ইন্ট্রোডাকশন। এবার শুরু হচ্ছে মুজতবা আলীর নিজের কথা। Paragraph 4. Our Bengali meals consist of 5 flavors of food: bitter, savory, hot, sour, sides and desserts. আমাদের বাঙালি খাবারে থাকে 5 স্বাদের পদ: তেতো, নোনতা, ঝাল, টক জাতীয় পদ এবং মিষ্টান্ন।
এখন ভেঙে দেখি। মিলস মানে খাবার, সকাল, দুপুর বা রাতের পুরো খাবার। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, কোনো কিছু দিয়ে তৈরি হওয়া। এই ফ্রেজটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রায়ই আসে। ফ্লেভার্স মানে স্বাদ। বিটার মানে তেতো, যেমন করলা। সেভারি মানে নোনতা বা লবণাক্ত ধরনের খাবার, মিষ্টি নয় এমন মজাদার খাবার। হট মানে এখানে গরম না, ঝাল। খেয়াল করো, খাবারের ক্ষেত্রে হট মানে ঝাল হতে পারে। সাওয়ার মানে টক, যেমন তেঁতুল। সাইডস মানে ভাতের সঙ্গে খাওয়ার পদ। ডিজার্টস মানে মিষ্টান্ন, খাবারের শেষে খাওয়া মিষ্টি জিনিস। লেখক প্রথমেই আমাদের বাঙালি খাবারের বৈচিত্র্য দেখাচ্ছেন, 5 রকম স্বাদ। এরপর তিনি এর সঙ্গে ইংরেজদের খাবারের তুলনা করবেন। দ্য ইংলিশ ইট অনলি সুইট অ্যান্ড সেভারি প্রেপারেশনস। ইংরেজরা কেবল মিষ্টি আর নোনতা খাবারই খায়। এখন সহজভাবে ভেঙে বুঝি। দ্য ইংলিশ মানে ইংরেজ জাতি। অনলি মানে কেবল, শুধু। এই ওয়ার্ডটাই এখানে মূল কথা। আমাদের 5 স্বাদ আর ওদের মাত্র 2। প্রিপারেশনস মানে তৈরি করা খাবার, রান্না করা পদ। এখানে লেখক তুলনা শুরু করলেন। বাঙালির 5 স্বাদের পাশে ইংরেজদের খাবার কত সীমিত। দে ক্যান নট স্টামাক দ্য হট স্টাফ অ্যান্ড ইভেন লেস দ্য সাওয়ার। ঝাল জিনিস তারা হজমই করতে পারে না, আর টক তো তারও চেয়ে কম। এখন এই সেন্টেন্সটা ভেঙে বুঝি। এখানে একটা দারুণ এক্সপ্রেশন আছে। 24 ক্যানট স্টামাক। খেয়াল করো, এখানে স্টামাক শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। নাউন হিসেবে স্টামাক মানে পাকস্থলী বা পেট, কিন্তু ভার্ব হিসেবে স্টামাক মানে সহ্য করা, হজম করা। ক্যানট স্টামাক মানে সহ্যই করতে পারে না। দ্য হট স্টাফ মানে ঝাল জিনিসপত্র, স্টাফ মানে জিনিস। ইভেন লেস দ্য সাওয়ার মানে টক তো আরও কম পারে। অর্থাৎ ঝাল যদি একটুও সহ্য করতে না পারে, টক তার চেয়েও কম পারে। লেখক মজা করে দেখাচ্ছেন, আমরা যেসব স্বাদ রোজ খাই, ইংরেজরা সেগুলো ছুঁতেই পারে না। প্যারাগ্রাফ 5 and possibly never even know that bitters could be consumed. আর তেতো যে খাওয়া যায়, সম্ভবত তা তারা জানেই না। এখন ছোট অংশে বুঝি। পসিবলি মানে সম্ভবত। নেভার ইভেন নো মানে জানেই না। ইভেন এখানে জোর দিচ্ছে, মানে জানা তো দূরের কথা। বিটার্স মানে তেতো জাতীয় খাবার, যেমন করলা, নিমপাতা। কনজিউমড মানে খাওয়া বা গ্রহণ করা। কনজিউম মানে খাওয়া, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। মানে ব্যাপারটা হলো, ঝালটক তো তারা খেতে পারেই না, তেতো যে আদৌ খাওয়ার জিনিস এটাই তাদের ধারণার বাইরে। হেন্স ইংলিশ কুইজিন সিমস ব্ল্যান্ড অ্যান্ড টেস্টলেস টু আস। তাই ইংরেজি রান্না আমাদের কাছে পানসে ও স্বাদহীন মনে হয়। এখন ভেঙে দেখি। হেন্স মানে তাই, এই কারণে। এটা একটা সিগন্যাল ওয়ার্ড, আগের কথার ফলাফল বোঝায়। কুইজিন মানে রান্নার ধরন বা রন্ধনশৈলী, কোনো দেশ বা অঞ্চলের নিজস্ব রান্নার স্টাইল। এই ওয়ার্ডটা পুরো প্যাসেজে বারবার আসবে, ভালো করে মনে রাখো। সিমস মানে মনে হয়। ব্ল্যান্ড মানে পানসে, যে খাবারে ঝাল মশলা নেই, কোনো তীব্র স্বাদ নেই। টেস্টলেস মানে স্বাদহীন। এই জায়গায় আমরা বুঝতে পারি, যেহেতু ইংরেজরা মাত্র 2 স্বাদে আটকে আছে, তাই তাদের রান্না আমাদের জিভে একেবারেই সাদামাটা লাগে।
But the English can bake good cake pastry pudding, something they learned from the Italians. তবে ইংরেজরা ভালো কেক পেস্ট্রি পুডিং বানাতে পারে, যা তারা শিখেছে ইতালীয়দের কাছ থেকে। এখন ডিটেল বুঝি। বাট মানে তবে, কিন্তু। লেখক এবার ইংরেজদের একটা প্রশংসা করছেন। বেক মানে চুলায় বা আভেনে সেকে বানানো। কেক রুটি এভাবেই বানানো হয়। সামথিং দে লার্ন ফ্রম দ্য ইটালিয়ানস মানে এই জিনিসটা তারা শিখেছে ইতালীয়দের কাছ থেকে। দ্য ইটালিয়ানস মানে ইতালির মানুষ। এখানে খেয়াল করো একটা ইন্টারেস্টিং ব্যাপার। ইংরেজদের যেটুকু ভালো রান্না সেটাও নিজেদের আবিষ্কার না, ধার করা। লেখক মজার ছলে এই খোঁচাটা দিচ্ছেন। আর এখানেই আমরা প্যাসেজের একটা বড় থিম পাচ্ছি। খাবার এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে। Paragraph 6. In my opinion, our sandesh and rasagolla are such delicacies that there is no reason to go bananas over those desserts. আমার মতে আমাদের সন্দেশ আর রসগোল্লা এমনই উপাদে যে ওদের ওই সব মিষ্টান্ন নিয়ে মাতোয়ারা হওয়ার কোনো কারণ নেই। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে। নিজের মতামত দেওয়ার সময় এই ফ্রেজটা ব্যবহার হয়। ডেলিকাসিজ মানে উপাদে বা সুস্বাদু বিশেষ খাবার। ডেলিকাসি মানে এমন খাবার যা খুবই মজার আর স্পেশাল। এই ওয়ার্ডটা পরেও আসবে, মনে রাখো। সাচ দ্যাট মানে এমনই যে। এই স্ট্রাকচারটা গ্রামারের জন্য ইম্পর্ট্যান্ট। এবার সবচেয়ে মজার ফ্রেজটা দেখো, গো বানানাস। এর মানে কিন্তু কলা হয়ে যাওয়া না। গো বানানাস একটা ইডিয়াম, মানে পাগল হয়ে যাওয়া, মাতোয়ারা হওয়া, অতিরিক্ত এক্সাইটেড হওয়া। নো রিজন টু গো বানানাস ওভার দোজ ডিজার্টস মানে ওদের কেক পুডিং নিয়ে এত পাগল হওয়ার কিছু নেই। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন আমাদের সন্দেশ রসগোল্লা এতই ভালো যে বিদেশি মিষ্টি দেখে অবাক হওয়ার দরকার নেই। নিজের দেশের খাবার নিয়ে তার কি গর্ব, দেখেছ? Egyptian cuisine is a close cousin of Indian food of the Mughlai variety. মিশরীয় রান্না ভারতীয় মোগলাই ঘরানার খাবারের ঘনিষ্ঠ জ্ঞাতি ভাই। এখন ভেঙে দেখি। ইজিপশিয়ান কুইজিন মানে মিশরীয় রান্না। কুইজিন মনে আছে তো? রন্ধনশৈলী। ক্লোজ কাজিন। কাজিন মানে জ্ঞাতি ভাই বা কাজিন। এখানে লিটারালি কাজিন বোঝানো হচ্ছে না, মানে হলো দুটো জিনিস খুব কাছাকাছি, প্রায় একই পরিবারের। মুগলাই ভ্যারাইটি মানে মোগলাই ধরনের। ভ্যারাইটি মানে ধরন বা প্রকার। মোগলাই খাবার মানে মোগল আমলের রান্না, বিরিয়ানি, কাবাব, কোরমা, এই ধরনের খাবার। এই সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। লেখক বলছেন মিশরের খাবার আর আমাদের মোগলাই খাবার প্রায় ভাই ভাই। কেন এমন হলো সেটাই তিনি পরের অংশে ব্যাখ্যা করবেন। Paragraph 7. I might not be able to prove the theory, but after tasting food in many countries, it is my firm belief that imitating the Taj Mahal of cooking that the Mughals perfected after coming to India, one should not forget that they could not master it in their own land as the Indian spices were unavailable in their motherland of Turkestan. তত্ত্বটা হয়তো আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু বহু দেশের খাবার চেখে দেখার পর আমার দৃঢ় বিশ্বাস মোগলরা ভারতে এসে রান্নার যে তাজমহল নির্মাণ পূর্ণতায় পৌঁছে দিয়েছিল, ভুলে গেলে চলবে না নিজেদের দেশে তারা এটা আয়ত্ত করতে পারেনি, কারণ তাদের মাতৃভূমি তুর্কিস্তানে ভারতীয় মশলা পাওয়া যেত না, সেটাকেই অনুকরণ করে। এই সেন্টেন্সটা অনেক লম্বা, তাই ভয় পেও না। এখন ধীরে ধীরে বুঝি। প্রুভ মানে প্রমাণ করা। থিওরি মানে তত্ত্ব, কোনো বিষয় নিয়ে নিজের একটা ধারণা বা ব্যাখ্যা। টেস্টিং মানে চেখে দেখা।
স্বাদ নেওয়া। ফার্ম বিলিভ মানে দৃঢ় বিশ্বাস। ফার্ম মানে শক্ত, অটল। ইমিটেটিং মানে অনুকরণ করা, নকল করা। ইমিট এই ভার্বটা খুব ইম্পর্ট্যান্ট। এবার সবচেয়ে সুন্দর জায়গাটা, দ্য তাজমহল অফ কুকিং মানে রান্নার তাজমহল। তাজমহল যেমন স্থাপত্যের সবচেয়ে সেরা সৃষ্টি, তেমনি মোগলাই রান্না হল রান্নার জগতের সবচেয়ে সেরা সৃষ্টি। লেখক মেটাফোর ব্যবহার করছেন। পারফেক্টেড মানে পূর্ণতায় পৌঁছে দেওয়া, নিখুঁত করা। দ্য মোগলস পারফেক্টেড আফটার কামিং টু ইন্ডিয়া মানে মোগলরা ভারতে আসার পরেই এই রান্নাকে পারফেক্ট করেছিল। এবার ব্র্যাকেটের ভেতরের অংশটা দেখো। ওয়ান শুড নট ফরগেট মানে ভুলে গেলে চলবে না। মাস্টার মানে আয়ত্ত করা, পুরোপুরি শিখে ফেলা। স্পাইসেস মানে মশলা। আনঅ্যাভেলেবল মানে পাওয়া যায় না এমন। অ্যাভেলেবল মানে পাওয়া যায়, আর আন লাগালে উল্টো অর্থ। মাদারল্যান্ড মানে মাতৃভূমি, নিজের দেশ। তুর্কিস্তান হল মধ্য এশিয়ার একটা অঞ্চল, যেখান থেকে মোগলরা এসেছিল। মানে ব্যাপারটা হল, মোগলরা নিজেদের দেশ তুর্কিস্তানে থাকতে এই রান্না বানে পারেনি, কারণ সেখানে ভারতীয় মশলাই ছিল না। ভারতে এসে ভারতের মশলা পেয়েই তারা রান্নার তাজমহল গড়তে পেরেছিল। খেয়াল করো, সিমটমসটা এখানে শেষ হয়নি, পরের প্যারাগ্রাফে গিয়ে শেষ হবে। প্যারাগ্রাফ 8। The people in Afghanistan, Iran, the Arab land, Egypt, even Spain have been trying to build their own little Taj of cuisine. আফগানিস্তান, ইরান, আরব দেশ, মিশর, এমনকি স্পেনের মানুষও রান্নার নিজ নিজে ছোট্ট তাজমহল গড়ার চেষ্টা করে চলেছে। এখন আগের সেন্টেন্সের সঙ্গে মিলিয়ে বুঝি। আগের প্যারাগ্রাফে লেখক বলছিলেন, মোগলাই রান্নার তাজমহলকে ইমিট করে বা অনুকরণ করে। কারা কি করছে? এই অংশে তার উত্তর। হ্যাভ বিন ট্রাইং মানে চেষ্টা করে চলেছে। অনেক দিন ধরে এখনও চেষ্টা চলছে, এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভাব। বিল্ড মানে গড়া, নির্মাণ করা। দেয়ার ওন লিটল তাজ অফ কুজিন মানে রান্নার নিজেদের ছোট্ট তাজমহল। ইভেন স্পেন মানে এমনকি স্পেনও। ইভেন দিয়ে বোঝানো হচ্ছে স্পেন তো অনেক দূরে, ইউরোপে, তবুও সেখানেও এই প্রভাব পৌঁছেছে। তাহলে পুরো কথাটা দাঁড়ালা, আফগানিস্তান থেকে স্পেন পর্যন্ত সবাই মোগলাই রান্নার নকল করে নিজেদের ছোট ছোট রান্নার তাজমহল বানানোর চেষ্টা করছে। The reach of this gastronomy has spread to East Europe's Greece, Hungary, Romania, Yugoslavia, Albania, and even Italy. এই রন্ধনশিল্পের প্রভাব ছড়িয়ে পড়েছে পূর্ব ইউরোপের গ্রিস, হাঙ্গেরি, রুমানিয়া, যুগোস্লাভিয়া, অ্যালবেনিয়া, এমনকি ইতালি পর্যন্ত। এখন ডিটেলে বুঝি। রিচ মানে নাগাল বা প্রভাবের সীমা, কতদূর পর্যন্ত পৌঁছেছে। গ্যাস্ট্রোনমি, এই ওয়ার্ডটা কঠিন কিন্তু ইম্পর্ট্যান্ট। গ্যাস্ট্রোনমি মানে রন্ধনশিল্প, খাবার রান্না ও খাওয়ার শিল্প। হ্যাজ স্প্রেড মানে ছড়িয়ে পড়েছে। ইস্ট ইউরোপ মানে পূর্ব ইউরোপ, তারপর দেশগুলোর নাম, গ্রিস, হাঙ্গেরি, রুমানিয়া, যুগোস্লাভিয়া, অ্যালবেনিয়া, এমনকি ইতালি। এখানে লেখক দেখাচ্ছেন মোগলাই রান্নার প্রভাব কত বিশাল এলাকা জুড়ে, এশিয়া পেরিয়ে একেবারে ইউরোপের ভেতর পর্যন্ত। মনে আছে প্যারাগ্রাফ 5-এ বলা হয়েছিল ইংরেজরা কেক বানানো শিখেছে ইতালীয়দের কাছে, আর ইতালি শিখেছে এই মোগলাই ধারা থেকে। খাবার এভাবেই দেশ থেকে দেশে ঘোরে। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের বাকি অংশ পড়ব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।